নবম শ্রেণী আমার প্রিয় সব ছাত্ররা, দেখো এখন আমাদের এই অনলাইন ব্যবস্থা, তার সঙ্গে কয়েকটা ক্লাস, একটু পড়াশুনো এগিয়ে দিই। বাড়িতে বসে না থেকে তোমরা আর্টসগুলো করবে, কোশ্চেনগুলো করবে, প্রশ্নগুলোও দেওয়া আছে সঙ্গে, উত্তরগুলো লিখবে, লিখে পাঠাবে। অসুবিধে কী আছে? আস্ক দ্য কোশ্চেনে গিয়ে নোট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। আজকে আমি পড়াচ্ছি, দেখো আমাদের 3টে পার্ট, মানে ইউনিট 2তে যে পরীক্ষাটা হবে সেখানে দেখো জৈবনিক প্রক্রিয়া 3 নম্বর ইউনিট। সেখানে বাষ্পমোচন বলে একটা চ্যাপ্টার আছে। বাষ্পমোচন, ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন। কেমন ব্যাপারটা? যেমন ধরো প্রথমে একটা আমি কথা বলি। প্রথমে একটা কথা হচ্ছে, একটা পরীক্ষায় ধরো আমি এটা করি। একটা টবের ওপর একটা সুস্থ গাছ আছে, একদম সুন্দর একটা গাছ। এই গাছের ওপরে দেখো, এই টবের ওপরে একটু মাটিতে এগুলো, এই মাটির ওপরে আমি একটা প্লাস্টিক খুব ভালো করে বেঁধে দিলাম, দিয়ে এই টবটাকে আমি একটা কাঠের পাটাতনের ওপর রাখলাম। গাছটা সতেজ সতেজ গাছ, এর ওপরে একটা প্লাস্টিক অথবা পলিথিন অথবা বেলজার একে ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো বেলজার যেখানটায় মাটিকে কাঠের ওই পাটাতন থেকে স্পর্শ করেছে, সেই জায়গাটাকে আমি একটু ভেসলিন দিয়ে আটকে দিলাম, ভেসলিন, যাতে এয়ারটাইট হয়ে গেল, বুঝলে? এইবারে আমি এই পুরো সেটটাকে আমি সূর্যালোকে রাখলাম। কিছুক্ষণ পর যদি আমি এই পলিথিনটা অথবা এই বেলজারের গায়ে একটা বরফের টুকরো ধরি, তাহলে দেখব ভেতরে কতগুলো জলকণা ফুটে উঠেছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই জলকণাটা এলো কোত্থেকে? প্রশ্ন হচ্ছে এই জলকণাটা এলো কোত্থেকে? বিজ্ঞানীরা বলছে যে গাছের জলকণাটা আসার সম্ভাবনা আছে কি মাটি থেকে বাষ্পীভবনের ফলে আসতে পারে, কিন্তু আমি এটাকে প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছি। তাহলে এখানে কোথাও তো ফাঁক নেই যে জলকণা বাষ্পায়ন হবে, মাটির জলটা সম্ভব না। বেলজার দিয়ে আটকানো আছে, বাইরে ভেসলিন লাগানো আছে, তাহলে এইখান থেকে বাতাসে জলীয় বাষ্প এখানে ঢুকে যাবে, এরকম ব্যাপার না। তাহলে একমাত্র ব্যাপার হচ্ছে উদ্ভিদ কিছু পাতা দিয়ে বা অন্য কোনো অংশ দিয়ে কিছু জল নিশ্চয়ই ছেড়েছিল বাষ্পাকারে, যেগুলো বাষ্পগুলো ওই বেলজারের গায়ে আটকে ছিল, যে আমি ঠান্ডা দিয়েছি তার সংস্পর্শে এগুলো জলকণায় পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, গাছ থেকে বেরোনো এই জলকণাগুলি কি, কোত্থেকে এলো? এবার দেখি একটা গাছ কি করে। ধরো গাছ, এর কাণ্ড, এখান দিয়ে জাইলেম আছে, এখানে পাতা, আমরা জানি মূল দিয়ে জল শোষণ করে গাছ। তাহলে এই জল শোষণ করার পর এখানে পর জলকণাগুলি একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে উপরে চলে যায়। তাহলে এখানে একটা কন্টিনিউয়াস জলস্তম্ভ তৈরি হয়। এই জলস্তম্ভে মূল দিয়ে যে জল শোষণ করছে, সেই কন্টিনিউয়াস জলস্তম্ভটা কী হচ্ছে, বাইরে বেরিয়ে যায় অতিরিক্ত জল। তাহলে অতিরিক্ত জল কী করছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে মূল্যম দিয়ে শোষিত জল উদ্ভিদ তার যেটা অতিরিক্ত, তার ব্যবহার, সালোক সংশ্লেষ, শ্বসন ইত্যাদি কাজে ব্যবহার করে, ব্যবহারের পর যেটা অতিরিক্ত থাকে সেটা সে কী করছে, দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, সে দেহের বাইরে বের করে দিচ্ছে। যে প্রক্রিয়ায় করছে তার নাম হলো আমাদের এই বাষ্পমোচন বা প্রস্ফুটন, ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন, ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন। তাহলে প্রশ্ন হচ্ছে, যে বাষ্পমোচন প্রক্রিয়াটাই, এই বাষ্পমোচন প্রক্রিয়াটা উদ্ভিদের ক্ষেত্রে কি সবসময় ঘটে? বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে প্রক্রিয়াটা ঘটে সাধারণত দিনের বেলা, রাতের বেলা ঘটে না। কিন্তু একটা গাছ তো আমরা নিটোল বডি। আচ্ছা বলো দেখিনি, গাছের কোন অংশ দিয়ে জলটা বেরোচ্ছে? বিজ্ঞানীরা তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা? তারা বলছেন গাছের মধ্যে 3টে পার্ট দিয়ে এই জলকণা, অতিরিক্ত জলকণা বেরোতে পারে। একটা হচ্ছে, তার মধ্যে একটা হলো গিয়ে প্রধান, যেটা হচ্ছে পাতার মধ্যে থাকে, যেটা বিষম পৃষ্ঠ পাতা তার নিচের ত্বকে, আর সমাঙ্ক পৃষ্ঠ পাতা যার উভয় ত্বকে।
এই জিনিসটা কি নাম? ওনারা এর নাম দিলেন পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের পাশে রয়েছে সাবসিডিয়ারি কোষ। পত্ররন্ধ্রের পাশে রয়েছে সাবসিডিয়ারি কোষ, আর এই কোষগুলোকে বলে হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষের মাঝখানে যখন রাতের বেলা হয় তখন দেখবে সাবসিডিয়ারি কোষের পাশে এগুলোর মাঝখানটা কিন্তু কোনো ছিদ্র বা রন্ধ্র নেই, এটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র নেই এখন। কিন্তু দিনের বেলাতে পত্ররন্ধ্র তৈরি হয়ে যায়। কীরকম করে হয় বলছে যে ধরো এই অংশটা, এই পত্ররন্ধ্রে যে রক্ষী কোষ দুটো অ্যাডজয়নিং পাশাপাশি রয়েছে, সে অ্যাডজয়নিং পার্টটা হচ্ছে একটু মোটা রক্ষী কোষের, কিন্তু বাকি পার্টটা হচ্ছে পাতলা। এবার এই কোষের মধ্যে সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষ হলে কী করছে, গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ তৈরি হলে এর অভিস্রবণ চাপ বা গাঢ়ত্ব বাড়ে, তখন পার্শ্ববর্তী কোষ থেকে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় জল ভেতরে ঢুকে যায়। যেই ভেতরে ঢুকে গেল অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় জল, সঙ্গে সঙ্গে কী করলো, এই রসস্ফীতি চাপ বাড়লে কী হয়, এই রক্ষী কোষটা একটু বড় হতে চায়। রক্ষী কোষটা যখন বড় হতে চাইলো তখন কি হলো, রক্ষী কোষের মধ্যে যেটা পাতলা অংশ সেটা একটু বেশি প্রসারিত হলো। সাইমালটেনিয়াসলি ভেতরের অংশটা একটু ভেতর দিকে ভাঁজ হয়ে গেল। তাহলে ভেতরের অংশটা ভেতর দিকে ভাঁজ হয়ে গেল। তাহলে যেই ভেতরের অংশটা ভেতর দিকে ভাঁজ হয়ে গেল, তাহলে এখানে একটা ছিদ্র তৈরি হয়ে গেল। এই যে ছিদ্র, এই ছিদ্রটার নাম হলো পত্ররন্ধ্র। জল বেরিয়ে গেল। রাতের বেলা কী হলো, রাতের বেলা সালোক সংশ্লেষ বন্ধ, ভেতরে গ্লুকোজগুলো জটিল শর্করা স্টার্চে পরিণত হলো, অভিস্রবণ চাপ কমলো, ভেতর থেকে জল বাইরে বেরিয়ে এলো। ভেতর থেকে জল বাইরে বেরিয়ে এলো, তাহলে কী হলো, এই ভেতর থেকে জল যে বাইরে বেরিয়ে এলো, এই রসস্ফীতির চাপটাও কমে গেল। পত্ররন্ধ্র আবার মাঝখানে ছিদ্রটা বন্ধ হয়ে গেল এবং এটা একটা মাঝখানে অংশ তৈরি করল। এইভাবে খোলা বন্ধের মাধ্যমে পত্ররন্ধ্র ঘটল। আমি খুব সহজ করে বললাম এটা, কিন্তু পরবর্তীকালে লেভিট থেকে শুরু করে ক্যামেল, ক্রামার, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বিভিন্ন তত্ত্ব দিয়ে এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার মধ্যে লেভিটের পটাশিয়াম আয়ন চলাচল তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেগুলো তো আমাদের এখানে নেই, আর উচ্চতর ক্ষেত্রে পড়াশোনার সময় এগুলো পাবে। এখন এইটুকুই ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখানে দিলাম। এবারে একটা শব্দ একটু আগে বলেছিলাম, বাষ্পীভবন বা বাষ্পায়ন। কী ব্যাপারটা সেটা বলছে, বাষ্পায়ন মানে হচ্ছে একটা মাটির ওপরে কিছু জলকণা আছে, দেখবে কিছুক্ষণ পরেই জলটা শুকিয়ে গেল। ঘরটা মুছে গেছে মা, একটু পরেই দেখলে ওপরটা ভিজে ভিজে লাগছিল, একটু পরে দেখলে শুকিয়ে গেছে। তার মানে কি, ভৌত প্রক্রিয়ায় জলটা অটোমেটিক বাতাসে চলে গেছে। কিন্তু বাষ্পমোচন হচ্ছে সেরকম ভৌত প্রক্রিয়া না, এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদ জল শোষণ করবে মাটি থেকে, মূল্যম দিয়ে, কাণ্ড দিয়ে পাতায় পৌঁছাবে, সেখানে ব্যবহৃত হবে, অতিরিক্ত অংশ বেরিয়ে যাবে। আর কি, বাষ্পায়ন যখন খুশি হতে পারে, ঘর রাত্রিরে মুছলেও শুকিয়ে যাবে, দিনের বেলা মুছলেও শুকিয়ে যাবে। কিন্তু বাষ্পমোচন সবসময় দিনের বেলায় হবে। প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত বাষ্পীভবন হয় না, কিন্তু বাষ্পমোচন প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইভাবে বাষ্পায়ন আর বাষ্পীভবনের মধ্যে একটা পার্থক্য আমরা খুঁজে পেলাম। এবার তোমায় বলবো যে শুধু কি পত্ররন্ধ্র দিয়ে হয়? না, বিজ্ঞানীরা বলছেন পত্ররন্ধ্র ছাড়াও, মানে 80 থেকে 90% হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে হয়। কিন্তু এছাড়া কাণ্ডের গায়ে থাকা কিউটিকল আবরণ, তার ফাঁক দিয়ে কিছু বাষ্পমোচন হয়। আবার কাণ্ড গায়ে যে সেলগুলো আছে তার ফাঁকে ফাঁকে কিছু রন্ধ্র তৈরি হয়, সেই কাণ্ড রন্ধ্র দিয়ে কিছু এই ব্যবস্থা হয়। তাহলে কাণ্ড রন্ধ্র দিয়ে কিছু ব্যবহার, এগুলো করে লেন্টিসেল, লেন্টিসেল দিয়েও কিছু বাষ্পমোচন হয়। তাহলে বাষ্পমোচন আসলে 3 রকম। কীরকম, যখন পত্ররন্ধ্র দিয়ে হয় তখন তাকে বলে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, যখন লেন্টিসেল দিয়ে হয় তখন লেন্টিকিউলার বাষ্পমোচন, যখন কিউটিকল দিয়ে হয় তখন কিউটিকিউলার বাষ্পমোচন। বোঝা গেল? এবার আমরা বলি বাষ্পমোচনের কিছু শর্ত আছে। কিরকম শর্ত?
শর্ত হচ্ছে, দেখো যদি তাপমাত্রা বাড়ে তাহলে বাষ্পমোচন কী হবে? বাড়বে, হার বাড়বে। যদি বাতাসে আর্দ্রতা বাড়ে তাহলে বাতাসে অলরেডি জলীয় বাষ্প আছে, বাষ্পমোচনের হার কমে যাবে। যদি বায়ু প্রবাহ হয় তাহলে জলীয় বাষ্প ক্রমান্বয়ে পাতার কাছ থেকে অপসারিত হবে, বাষ্পমোচন বাড়বে। কিন্তু খুব বেশি জলে যদি বাষ্পমোচন হয় তাহলে সেক্ষেত্রে পথরন্ধ আবার বন্ধও হয়ে যেতে পারে। তাই জন্য খুব ঝড়ের সময় এটা সত্যি নয়, কিন্তু নর্মাল বায়ু প্রবাহের ক্ষেত্রে এটা সত্যি। আলো, ওই যে আলো হলে সালোক সংশ্লেষ হবে, সেক্ষেত্রে গ্লুকোজ তৈরি হবে এবং সেক্ষেত্রে বাষ্পমোচন বাড়বে। এটা হলো। আরেকটা হচ্ছে পাতার গঠন বৈচিত্র্য, কীটকুল থাকুক কি থাকুক না তার উপর ভিত্তি করে এটা হয়। আর পত্ররন্ধ্রের সংখ্যা, অবস্থান, তার উপর ভিত্তি করে বাষ্পমোচন বাড়বে কমবে। এই শর্তগুলো হচ্ছে আমাদের একটুখানি পড়ে রাখতে হবে। এবার হচ্ছে বাষ্পমোচনটা দরকার কেন উদ্ভিদের ক্ষেত্রে। দেখো কী কীভাবে দরকার, প্রথম বুঝে নাও। জল শোষণ, তাহলে বাষ্পমোচন যদি পাতা দিয়ে অতিরিক্ত জলটা না বেরোয় তাহলে নিচ থেকে নতুন জল উঠবে কী করে? উঠবে, সেটা সম্ভব না। তাহলে যত নিচের থেকে নতুন জল উঠবে, যত ওপর থেকে বাষ্পমোচন হবে নতুন জল উঠবে। ওপর থেকে বাষ্পমোচন হলে নতুন জল ওঠার জন্যে একটা টান, যাকে বলে ট্রান্সপিরেশন পুল তৈরি হবে, জল ওপরে উঠবে। তার মানে একদিকে বাষ্পমোচন হবে, একদিকে রসের উৎসতা ঘটবে। এটা বাষ্পমোচন না থাকলে এটা সম্ভব ছিল না। পাতায় অবিরাম জল সরবরাহ, সূর্যালোক আছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে পাতা পত্ররন্ধ্র দিয়ে ইত্যাদির সাহায্যে, আর সঙ্গে বাষ্পমোচনও হচ্ছে। বাষ্পমোচন থাকার জন্যে লবণ শোষণ হয়, দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায়। উদ্ভিদের দেহটা কেমন হয়? উদ্ভিদের দেহটা হচ্ছে শীতল হয়, পাতা উষ্ণতা নিয়ন্ত্রণ করে, কোষ থেকে কোষে জল সরবরাহ হয়। এতগুলো সুবিধা বাষ্পমোচনের রয়েছে, কিন্তু অসুবিধার দিকও কিছু আছে কি? বিজ্ঞানী কার্টিস দেখলেন, খুঁজলেন যে কিছু অসুবিধার দিকও আছে। কীরকম? তাহলে এত জল কন্টিনিউয়াসলি উঠছে সকাল থেকে, মানে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে, সূর্যালোকের সঙ্গে সঙ্গে, কিছু শক্তির অপচয় হচ্ছে, তো হচ্ছে, এটা ক্ষতিকর দিক। গ্রীষ্মকালে যখন মাটিতে জল কম থাকে তখন বাষ্পমোচন যদি বেশি হয়ে যায় তখন সূর্যালোকের তাপও বেশি, ফলে বাষ্পমোচন বেশি হয়, গাছগুলো নেতিয়ে পড়ে, তাই না? গ্রীষ্মকালে নেতিয়ে পড়ে। তুমি দেখবে কোনো গাছ একটা জায়গা থেকে, একটা টব থেকে তুলে একটা টবে লাগাতে গেলে, বা ধরো ধান চাষের সময় বপন থেকে রোপণ করতে গেলে, চারা গাছগুলোকে রোপণ করার সময় ভোরবেলা বা বিকেলবেলা করা হয়, দুপুরবেলা করা হয় না, কারণ দুপুরবেলা বাষ্পমোচনের হারটা এমনিতে বেশি থাকে। বেশি যদি বাষ্পমোচনের হার থাকে তাহলে দেখবে গাছটাকে নামাতে জল শোষণ শুরু করতে করতে, জলস্তম্ভ হতে হতে বাষ্পমোচন হয়ে গাছটা নেতিয়ে পড়ে, উইল্টিং বলে। এটা হয়ে যেতে পারে। গ্রীষ্মকালে জল মাটিতে কম থাকলে উইল্টিং হতে পারে। দেখবে তুমি দুদিন, গ্রীষ্ম এখন প্রচণ্ড গরম, আজকে নয় এর মধ্যে বৃষ্টি হচ্ছে, যাকে প্রচণ্ড গরমে দুপুরবেলা দেখবে দুদিন বিকেলে জল দিতে ভুলে গেলে গাছকে, পরে দেখবে গাছগুলো নেতিয়ে পড়েছে। কারণটা কি? অতিরিক্ত বাষ্পমোচন হয়ে গেছে, সেই পরিমাণ জল সে নিতে পারেনি, গাছগুলো নেতিয়ে গেছে। এটা খারাপ দিক। বাষ্পমোচনের হার যদি জঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়, মানে মরুভূমির উদ্ভিদে, সেখানে একই জল নেই মাটিতে, তার মধ্যে বাষ্পমোচনে বেরিয়ে গেল, গাছগুলো মারা পড়বে। আর পর্ণমোচী বৃক্ষে হঠাৎ পত্রমোচন ঘটবে যদি বাষ্পমোচন বেশি হয়। তাহলে বাষ্পমোচনের খারাপ দিক আছে। প্রশ্ন হচ্ছে বাষ্পমোচনের ভালো দিকও আছে। তাই বিজ্ঞানী কার্টিস একে বললেন ইট ইজ এ নেসেসারি এবিল। 1926 সালে বলেছিলেন প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। বাষ্পমোচনকে তিনি বললেন প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, সেই কোশ্চেনগুলোকে তোমরা এর সঙ্গে যুক্ত করে নিও, উত্তরগুলো লিখতে থাকো। যেগুলো অসুবিধা হবে আস্ক কোশ্চেনে আমাকে পাঠাও, আমি সেগুলো আলোচনা করে দেবো আবার। ধন্যবাদ।